সম্মানিত সুধীমণ্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন থেকে আমি আতাউর রহমান মিলন আপনাদের সকলকে আমাদের এই লাইভ টক শোতে আজকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা সবাই আমফান দুর্যোগের শঙ্কায় রয়েছি। যে কোনো মুহূর্তেই হয়তো আমাদের দেশ অতিক্রম করবে, আমাদের উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় আমফান। তবে আসার কথা হলো যে শুরুতে আমরা যতটা আতঙ্কিত হয়েছিলাম, এখন ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কমে যাবে। যাই হোক, আজকে আমরা আলোচনা করছি, আপনারা জানেন যে বিসেফ ফাউন্ডেশন সবসময় কৃষি এবং খাদ্য নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনা আয়োজন করে থাকে। আজকে আমরা আলোচনা করব বাঙালির একটা প্রিয় খাবার ডাল, যেটা আমরা বলি ডাল ভাত। ডাল ভাত না হলে আমাদের চলেই না, সুতরাং সেই ভাতের সঙ্গে মিশিয়ে ডাল, যা কিনা আমাদের দৈহিক পুষ্টি মেটায়, আমাদের প্রাণী জগতের, আমাদের প্রাণীদের পুষ্টি মেটায়, এমনকি আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষাতেও এই ডাল জাতীয় ফসলের গুরুত্ব অপরিসীম। এই ডাল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে বিভিন্ন সময় আলোচনা এসেছে। কি চ্যালেঞ্জ রয়েছে, কি করা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিশেষজ্ঞরা এখানে আলোচনা করবেন। আমাদের এই আলোচনা সঞ্চালনা করবেন গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনারা সবাই জানেন, বিশিষ্ট সাংবাদিক জনাব ফাইজুল সিদ্দিক। তিনি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এবং তার সঙ্গে অতিথিরা রয়েছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক এবং ডিজি বিনা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আমি যদি নাম ভুল উচ্চারণ করি, মোফাজ্জল ইসলাম, এবং আমাদের অ্যাগ্রো ভ্যালু চেইনের এক্সপার্ট এবং ডাল বিশেষজ্ঞ ডক্টর আনিসুর রহমান, এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, তিনি কানাডা থেকে যুক্ত আছেন। এছাড়াও আমরা আরেকজনকে আশা করছি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আরেকজন বিশেষজ্ঞ ডক্টর ওমর আলী, তিনি এখনো আমাদের সঙ্গে যুক্ত নন, যে কোনো মুহূর্তে হয়তো তিনি যুক্ত হবেন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সুধীমণ্ডলী। আমি জনাব ফাইজুল সিদ্দিকীকে এই আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। ফাইজুল সিদ্দিকী। ভাই, বিসেফ ফাউন্ডেশন প্রত্যেক দিন নিয়মিতভাবে 5টা থেকে 6টা পর্যন্ত এই আয়োজনটি করে থাকে এবং এই আয়োজনে কিন্তু সমস্যা হচ্ছে, বিশেষ করে করোনাকালীন সময়ে যে সারা বাংলাদেশের কৃষির যে অবস্থা সেটি তুলে ধরে, পাশাপাশি কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব সেগুলো কিন্তু নিয়মিতভাবে বিসেফ ফাউন্ডেশন আলোচনা করে যাচ্ছে। এবং এখান থেকে আমরা অনেক ফাইন্ডিংস পেয়েছি, যে ফাইন্ডিংস গুলো কিন্তু সরকারের জন্য সহায়ক হয়েছে। আমরা যদি বলি যে এখান থেকে যে আলোচনা হয়, আলোচনা অনেক ধরনের উপাত্ত আমরা দেখি, যে এই যে উপাত্তগুলো সরকার যারা নীতি নির্ধারক রয়েছে, বিশেষ করে মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তারা কিন্তু এগুলোকে আমলে নিচ্ছেন এবং সেই অনুপাতে কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। তো আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা যেটি শুরুতেই জনাব আতাউর রহমান মিলন ভাই বলে গিয়েছেন যে আমরা ডাল ভাত নিয়ে আলোচনা করব। বাংলাদেশের মানুষের ডাল ভাত অত্যন্ত প্রিয় একটি খাবার, বিশেষ করে শহর বলি কিংবা প্রান্তিক অঞ্চল বলি, সব অঞ্চলে কিন্তু ডালের তুলনা হয় না। ডাল ভাত মানে হচ্ছে গরিবের আমিষ এবং খুব সস্তা আমিষ। এই ডাল, যদি উদ্ভিদ আমিষের কথা বলি, সেই ক্ষেত্রে ডালের উৎপাদন, আমরা যদি কথা বলি আজকে ডালের উৎপাদন নিয়ে আমরা কথা বলবো, চাহিদা এবং যোগানের কি পরিমাণ ঘাটতি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং ডাল উৎপাদন করতে গিয়ে যে কৃষি জমি যেগুলো আছে, সেই জমিগুলো আসলে কিভাবে উপকৃত হচ্ছে, জমির উর্বরতা কিভাবে বাড়ছে, এবং এর যে বিপণন ব্যবস্থা আছে, বিপণন ব্যবস্থায় যে আমরা কাঁচা ডালের কথা যদি বলি, পাশাপাশি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ডালের যে বহুমুখী ব্যবহার রয়েছে, বিভিন্ন দেশে ডালকে অনেক সময় অঙ্কুরোদ্গম করে যে খায়, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা শুরুতেই চলে যেতে চাই জনাব আনোয়ার ফারুক, যিনি বাংলাদেশের বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক কৃষি সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এবং উনি একটানা কিন্তু 12 বছর কৃষি মন্ত্রণালয়ে এর পলিসি লেভেলে কাজ করেছেন। নিশ্চয়ই উনি জানেন যে বাংলাদেশের ডালের সেই সময় কি অবস্থা ছিল এবং এই বর্তমানে কি অবস্থা আছে। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমাদের ডালের যে প্রেক্ষাপট, আমরা অতীত এবং বর্তমান নিয়ে একটু আপনি যদি বলেন যে আসলে কোন অবস্থায় আমরা এখন আছি। ধন্যবাদ ফজল সিদ্দিকী। আমি ডালের আগে যে জিনিসটা শুরু করবো, আজকে আমরা ডাল নিয়ে যে আলোচনার প্রধান কারণটা হলো যে আতাউর রহমান মিলন যে জিনিসটা বলেছিলেন যে আমরা ঘূর্ণিঝড় আমফান আমাদের উপকূলে আঘাত হানতে যাচ্ছে, এটার কারণে কিন্তু আমরা করছি, কারণ উপকূল এলাকায় কিন্তু আমাদের ডাল উৎপাদনের একটা বড় সোর্স। আপনারা জানেন যে আমাদের মুগবিল, বিশেষ করে মুগবিলটা আমাদের পটুয়াখালী থেকে আরম্ভ করে পুরো বেলটা বরগুনা পর্যন্ত প্রচুর উৎপাদন হয়। আমরা খুব শঙ্কিত যে আমাদের কৃষকরা সে তার উৎপাদন ফসল করে তুলতে পারবে কিনা। আমি এই মাত্র খবরে দেখলাম যে ইতিমধ্যে আমাদের আমফান উপকূল অতিক্রম করা শুরু করেছে। বলছি যে বাতাসের গতিবেগ প্রায় 150 কিলোমিটার এবং জলোচ্ছ্বাস 10 থেকে 15 ফিট হওয়ার আশঙ্কা আছে। তবে আবহাওয়াবিদরা এও আশঙ্কা করছেন
যে এই তীব্রতা, বাতাসের তীব্রতা ক্রমান্বয়ে কমতে থাকবে। তো আমরা আশা করি যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে, এবং ইতিমধ্যে সরকারের প্রচেষ্টায় আমাদের মানুষজনকে আমাদের ঘূর্ণিঝড় সাইক্লোন শেল্টারে আমরা শিফট করা শুরু করেছি, এবং আমরা মনে করি যে এটা একটু সফল হবে। তবে তারপরেও আমি বলবো যে কৃষকের যে ক্ষতি হবে সেটা আসলে পোষণীয়, অত্যন্ত কষ্টকর হবে কৃষকের জন্য। পুয়ার ফার্মার অলওয়েজ সাফার, আসলে তারাই সাফার করে। আর এই পুয়ার ফার্মারের খাবারই কিন্তু ডাল, কারণ ডাল কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা এনিম্যাল প্রোটিনটা ডেফিসিয়েন্সি ছিল দীর্ঘদিন যাবত, আমি বলবো এই গত 5 বছর যদি বাদ দেই, লাস্ট 40 ইয়ার্স কিন্তু আমরা এনিম্যাল প্রোটিনের ডেফিসিট ছিলাম, এবং এই এনিম্যাল প্রোটিন ডেফিসিট থাকার কারণে আমরা ভেজিটেবল প্রোটিন ডাল থেকেই আমরা প্রোটিনটা পেয়ে থাকতাম। সেই জন্যই বলা হতো যে গরিবের প্রোটিন হলো ডাল, আর ডাল ভাত হলো আমাদের প্রধান খাদ্য এখনো। এই আমরা যদি দেখি যে আমাদের ডাল চাষের সমস্যাটা কি, ডাল চাষে আমরা দেখি যে আমরা যদি এরিয়া কভারেজ দেখি, যেহেতু আমাদের জমি সীমাবদ্ধ, আমরা ধান করছি, রবি করছি, অন্যান্য ফসল করছি, এবং রবি মৌসুমে আমাদের কম্পিটিটিভ ফসল এত বেড়ে গেছে, বিশেষ করে ভুট্টা, এর সাথে আবার শাকসবজি, টমেটো এবং আদার্স ভেজিটেবল আসাতে কিন্তু ডালটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ ডালের যে প্রোডাক্টিভিটি তা বেশি না, কম, এবং তার যে প্রফিটেবিলিটি মার্জিনটা অনেক কম। আমরা যদি দেখি যে 2016-17 সালে আমাদের প্রায় 10 লক্ষ হেক্টর জমিতে আমরা ডালের চাষ করেছি। আমাদের 7-8 প্রকার ডাল আছে, মুগ, মুসুরি, মাসকলাই, খেসাই, বুট সহ ছোলা, ফেলন সব ধরে আমরা প্রায় 10 লক্ষ হেক্টর জমিতে আমাদের ডালের চাষ হয়েছিল। আমাদের উৎপাদন হয়েছিল 10 লক্ষ প্লাস মেট্রিক টন। এটা যদি আমি দেখি 16-17 মৌসুমে, এবং এই 18-19 মৌসুমে যদি আমরা দেখি, এই এরিয়াটা কিন্তু আরো কমে গেছে, 10 লক্ষ থেকে কমে 8,20,000 হেক্টর হয়ে গেছে। এই 3 বছরে কিন্তু আমরা দেখতেছি প্রায় 2 লক্ষ হেক্টর আমাদের ডাল জমি আমরা হারিয়ে ফেলেছি। এবং উৎপাদন যদিও আমাদের বেড়েছে, আমাদের প্রোডাক্টিভিটি বেড়েছে, আমাদের নতুন জাতগুলো এসেছে, মসুরের নতুন জাত এসেছে, বিনা থেকে নতুন মুগ বিন এসেছে, এগুলো কিন্তু আমাদের উৎপাদনশীলতা অনেক বেড়েছে। আমরা 18-19 সালে উৎপাদন ফসল পেয়েছি। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা প্রতি বছরে কিন্তু আমাদের ডালের এরিয়া আমাদের কমে যাচ্ছে, কারণ ডালটা যে মৌসুমে আমাদের ফলন হয় সেটা হলো রবি মৌসুম। রবি মৌসুমে আমাদের মার্কেটে অনেক কম্পিটিটিভ, মাঠে অনেক কম্পিটিটিভ ক্রপ আছে, আলু আছে, ভুট্টা আছে, টমেটো আছে, অন্যান্য সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি কৃষকরা অর্থ করে ফসল হিসেবে করে। এখন ডালটাকে যদি আমাকে কম্পিটিটিভ করতে হয়, তাহলে আমার উৎপাদনশীলতা আরো বাড়তে হবে, তাহলে কিন্তু আমরা ডাল করতে পারবো। এখন ডালের যে ডিমান্ড, আমার টোটাল ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। আমি কিন্তু অন এন এভারেজ যদি লাস্ট 5 ইয়ার্স এর ডাটা দেখি, আমার বছরে 3,300 কোটি টাকার বেশি ডাল আমদানি করতে হয়। টাকার অঙ্ক আমি বলছি, বছরে আমি মিনিমাম হলো আমরা দেখেছি যে 2012-13-তে 3,373 কোটি টাকার ডাল আমদানি হয়েছে, আর 18-19-এ 3,457 কোটি টাকা। ইট রানস বিটুইন 3,300 থেকে 3,400, এইভাবেই কিন্তু ডাল আমাদের আমদানি হয়েছে। তার মানে আমরা কিন্তু হিউজ একটা ফরেন এক্সচেঞ্জ আমরা পে করছি ফর ডালের জন্য। এখানে আবার আরেকটা বিষয় লক্ষণীয়, যে আমরা যেহেতু আজকে ডালের এগ্রো প্রসেসিংটাও আমরা নিয়ে আলোচনা করব, এমনিতে কিন্তু কৃষকরা ডাল পাচ্ছে না, কিন্তু যখনই আমি ডালটা প্রসেস করে ডাল ভাজা করছি, মুগ বিনটাকে ভেজে আমরা বিক্রি করছি, আমাদের প্রসেসিং করছি, তখনই কিন্তু এটা আন্তর্জাতিক বাজারে আমাদের এক্সপোর্টও হচ্ছে। আমাদের বিশেষ করে প্রাণ বা আরো কোম্পানিগুলো যারা ডাল ভাজা এক্সপোর্ট করছেন, এটা কিন্তু হিউজ মার্কেট একটা। সো ডালের কিন্তু একটা ভ্যালু এডিশনের হিউজ অপরচুনিটি আছে, এবং হচ্ছেও। ইনফ্যাক্ট আমরা কিন্তু মাঝখানে আমি যদি ধরিতে আজকে থেকে 15-20 বছর আগে ডালের উৎপাদন কিন্তু আরো কমে গেছিল মুগ বিন। এই প্রসেসিংটা এগিয়ে আসাতে, ডাল ভাজাটা বাজারে আসাতে, এক্সপোর্ট হওয়াতে কিন্তু মুগ বিনের উৎপাদনটা আরো বেড়েছে, এবং ইতিমধ্যে বিন আরো জাত বেরিয়েছে, বাড়িরও জাত এসেছে, যা আমরা সাউথে চাষ করছি, এবং আমরা গত 3-4 বছর যাবত কিন্তু আমরা জাপানেও মুগ বিন এক্সপোর্ট করছি। এটাও কিন্তু আমাদের জন্য একটা অপার অপরচুনিটি আমরা মনে করি, এবং আমাদের হিউজ মার্কেট আছে, আমরা খুব স্বাস্থ্যসম্মত ভাবে উৎপাদন করে এক্সপোর্টও করছি। এখন আমাদের তার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আমাকে ডালের জমি কমে যাচ্ছে, কিন্তু আমার ডালের ডিমান্ড বাড়ছে জনসংখ্যা বাড়ার সাথে সাথে। সো আমাকে ডালের জন্য প্রতি বছর আমার 3,450 কোটি টাকা, প্রায় 3,500 কোটি টাকা আমাকে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। এখন আমি তো সব ফসল শেষ করতে পারবো না, আমাকে কিছু আমদানি করতে হবে, কিছু রপ্তানি করতে হবে, আবার ডালকে আমি প্রসেসিং করে এক্সপোর্টও করছি, সে কারণে আমার হিউজ ইনকামও হচ্ছে। সো আমি যদি র ডাল আমদানি করে তাকে প্রসেস করে এক্সপোর্ট করি, সেটা আমার জন্য একটা ভ্যালু এডিশন হচ্ছে আমরা মনে করি। বাট আমরা মনে করি যে এখন আমার যে পরিমাণ জমি আছে, আমরা অন এভারেজ 8 লক্ষ প্লাস হেক্টর জমিতে আমরা ডাল জন্য আমরা পেয়ে থাকি এক মৌসুমে। সেটার জন্য যদি আমার ডালের উৎপাদন বাড়াতে হয়, তাহলে এই নিয়ে আরো গবেষণা দরকার। বিশেষ করে ডালের যে আপনার ভাইরাস ইনফেকশন হয় মুগ ডালের ক্ষেত্রে, এই ভাইরাস ইনফেকশনটা কিভাবে বন্ধ করে আরো ভালো জাত দেওয়া যায়, ভাইরাস ফ্রি ডাল দরকার। উৎপাদন বেশি, মসুরিতে আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, খেসারিতে বাড়াতে হবে। আমরা কিন্তু একসময় কলাই, আমাদের খেসারি অনেক ফলন হতো, কিন্তু এই ল্যাথারিজমের নাম করে আমাদের এই ফসল থেকে আমরা একটু সরে গেছিলাম, এটাও কিন্তু আমরা মনে করি ঠিক না। এখন আরো নতুন জাত এসেছে যেটাতে আপনার ল্যাথারিজমের যে সম্ভাবনা থাকে সেটা একেবারেই কম,
আমরা মনে করি যে নতুন জাতগুলো অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যকর জাত। সুতরাং এই জাতগুলোর সম্প্রসারণ করতে হবে। এখন দুটো কাজ, একটা হলো গবেষণার দায়িত্ব, উন্নত জাত উদ্ভাবন করা, প্রযুক্তি ডেভেলপ করা, আর আপনার আমাদের এক্সটেনশনের কাজ হলো এগুলো কৃষকের পর্যায়ে নিয়ে যাওয়া। বাট আমি আবারও বলবো, কৃষক তখনই ডাল করবে যদি তার উৎপাদনশীলতা তার অন্য ফসলের সাথে কম্পিটিটিভ হয়। কারণ আমি যদি ভুট্টা করে লাভ বেশি হয়, আমি কেন ডাল করে আমি কেন আমার শ্রমটা নষ্ট করবো, আমার ইনভেস্টমেন্টটা কেন নষ্ট করবো? আর যেখানে কোনো কিছু করার সুযোগ থাকে না তখনই হয়তো ডাল করবে, সে তখন কিন্তু রেজাল্টটা এরকমই আসবে। আমি কখনই আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না, আমাদের আমদানি নির্ভরতা থেকেই যাবে। এখন যেমন এবছর করোনাকালীন সময়ে, আমরা যেহেতু আজকে করোনার সময় আলোচনা করছি, আমরা কিন্তু আগামীতে অ্যাপ্রিহেন্ড করছি অনেক দেশ থেকে আমরা ডাল নাও পেতে পারি। কারণ অনেকেই এখন হারভেস্ট মৌসুমে ডাল উৎপাদন তারা হারভেস্ট করতে পারছে না, কোথাও বপন কাজটা হবে না, কোথাও মনিটরিংটা হবে না, কোথাও ম্যানেজমেন্টটা দুর্বল হবে। ওয়ার্ল্ড ওয়াইড যদি প্রোডাকশনটা কমে যায়, আমরা কিন্তু আগামীতে ডালের ক্রাইসিসে পড়তে পারি। সুতরাং আমাদেরকে এটা মাথায় রেখে এখনই পরিকল্পনা করতে হবে যে এই করোনায় আমাদের যে শিক্ষা দিল যে আমরা যদি আমাদের নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট করতে চাই ডালে, তাহলে আমাদের ডালের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য নতুন জাতের কোনো বিকল্প নেই। আমি আবারও বলবো, উন্নত জাতের কোনো বিকল্প নেই, এবং এই জাতটা এমনই হতে হবে রোগ বালাই মুক্ত, অধিক উৎপাদনশীল, অধিক যাতে আমাদের কৃষক আয় করতে পারে। তাহলে আমরা মনে করি এই সমস্যাগুলোর সমাধান হবে। আমাদের যেহেতু এক্সপার্টরা আছেন, ডক্টর আনিস আছেন, ডক্টর মির্জা আছেন, আমরা মনে করি ওনারা আমাদেরকে আশার বাণী শোনাবেন। কৃষি গবেষণা থেকে ডক্টর উমর আলী আসলে আমরা তার কাছ থেকে শুনতে পারবো যে আমাদের গবেষণা কতদূর এগিয়েছে। কারণ আমাদের যে, যদি আমি মুগ ডালই ধরি, আমাদের যে টিপিক্যাল জাত যে সোনা মুগ, সেই মুগের মতো ডাল কিন্তু পৃথিবীতে নাম্বার 1 যদি আমরা বলি যে ইন টার্মস অফ টেস্ট এবং সেট, সেটা কিন্তু আমাদের উৎপাদনশীলতা কম বলে আজকাল কৃষক চাষ করছে না। আমাদের প্রাক্তন মন্ত্রী মহোদয় প্রায়ই কৃষি গবেষণাকে বলতেন যে আপনারা কম্পিটিটিভ ভালো জাত করেন না কেন এই সোনামুগের কাছাকাছি, যাতে আমরা এই ফ্লেভারটা পাই, এই স্বাদটা পাই, কারণ এটা তো আমাদের ট্রেডিশনাল জাত, আমাদের জাত। সেই গবেষণাগুলো আমরা করছি। সো আমরা আজকে আমাদের কাছ থেকে শুনতে চাই আমাদের গবেষণার অগ্রগতি। ধন্যবাদ সবাইকে। ফয়জুল। জনাব আনোয়ার ফারুক, আমরা যতটুকু জানি যে করোনার এই দুর্যোগকালীন সময় আমরা কিন্তু দেখছি প্রতিনিয়ত সরকারের নানামুখী পদক্ষেপ রয়েছে, এবং এই সময় কিন্তু যে ত্রাণ বিতরণ করা হচ্ছে সেই ত্রাণে কিন্তু ডাল একটি উল্লেখযোগ্য অংশ, চালের সাথে ডাল দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখেছি, ডালের আমদানি কিন্তু কমে গেছে। বিশেষ করে কানাডা এবং অস্ট্রেলিয়া থেকে প্রচুর মসুর ডাল ইম্পোর্ট হয়, সেই ইম্পোর্টের পরিমাণ কিন্তু কমে গেছে। আমরা জানি যে ইন্ডিয়া থেকে স্বল্প পরিমাণে মুগ ডাল আসে, সেই ডালের আমদানিও মানে গ্রাজুয়ালি কমে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্রাজিল কিংবা রাশিয়া মুগ ডাল আমদানি রপ্তানি করবেন, এরকম একটা নীতিগত সিদ্ধান্তের দ্বার প্রান্তে যাচ্ছে। তাহলে কিন্তু অবশ্যই আমাদের নির্ভর কিভাবে আমরা চাষ করতে পারি। আমি একটু আমফান নিয়ে একটু কথা বলতে চাই যে গত কালকে আমি কৃষিমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। আমি কৃষিমন্ত্রী জানিয়েছেন যে, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আমাদের তো পটুয়াখালী ওই অঞ্চল থেকে প্রচুর ডালের চাষ হচ্ছে, সেক্ষেত্রে কি অবস্থা। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের ডালগুলো যেসব কৃষক ডাল উৎপাদন করেছেন তারা কিন্তু অলরেডি সম্পূর্ণ হারভেস্ট করেছেন। এটি আশার কথা যে আপনারা হয়তো আমাদের এই উৎপাদিত ডালকে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন করতে পারেনি। আমরা এবার যেতে চাই হচ্ছে সরাসরি, যেহেতু গবেষণার কথা আসছে, আমরা একটু সরাসরি যেতে চাই বিনার মহাপরিচালক জনাব ডক্টর মোফাজ্জল হোসেন, যিনি বিনায় কাজ করছেন এবং বিনায় দীর্ঘদিন ধরে উনি বিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন। মূলত বিনার যে কাজ, এর মধ্যে অন্যতম হচ্ছে অনুজীব নিয়ে কাজ করা, জীবাণু সার নিয়ে কাজ করা। আমরা জানি যে মুগ ডাল বা হচ্ছে এইসব ডালে কিন্তু এক ধরনের লিগোমিনাস ব্যাকটেরিয়া থাকে যারা নোডল সৃষ্টি করে, এবং এই নোডল সৃষ্টির কারণে কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন এবং নাইট্রোজেন ফিক্সেশন হওয়ার কারণে কিন্তু জমির উর্বরতা বাড়ে। আমরা জানি যে বিনার উদ্ভাবিত, বিনা আবিষ্কৃত করেছে ব্যাকটেরিয়া স্পেসিস, নোডল সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলো একান্তই বাংলাদেশের। তো জনাব মোফাজ্জল ইসলাম, আপনি যদি বলেন যে আপনারা আসলে কোন লেভেলের গবেষণা করছেন এবং আপনারা জীবাণু সার কিংবা ডাল উৎপাদনে আপনাদের ভূমিকাটা এই মুহূর্তে কোন অবস্থায়? জি, ধন্যবাদ। জি, আমরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, আমরা বিশেষ করে নিউক্লিয়ার টেকনোলজি যেটা আছে, নিউক্লিয়ার টেকনিক, সেটা আমরা ব্যবহার করে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে আমরা 18টি ফসলের আমরা 109টি জাতে পর্যন্ত উদ্ভাবন করেছি। এর মধ্যে ডাল ফসলে আছে আমাদের 32টি জাত, যেমন ছোলার আছে আমাদের 10টি জাত, মুগের আছে আমাদের 9টি জাত, তারপর আমাদের মসুরের আছে 11টি জাত, খেসারির 1টি জাত, বিনা খেসারি 1, আর মাসের আমাদের 1টি জাত আছে। এই সব মিলিয়ে আমাদের 32টি জাত আছে। তো আমাদের জাতগুলোর যে বৈশিষ্ট্য, বিশেষ করে আমাদের যে মুগের যে জাতগুলো, বিনা মুগ,
5, 6, 7, 8 এই জাতগুলি সামার বুক আমরা বলি। এটাই যে আপনার এখন হচ্ছে, এখন পট ফরমেশনে আছে। আমরা আশা করছি এটা হয়তো 20-25 দিন লাগবে এটা হারভেস্ট করতে। তা আমাদের যে মুগের যে ভ্যারাইটি গুলি আছে বর্তমানে, এটা সিনক্রোনাস ম্যাচুরিটি আসলে মুগে হয় না, এটা ঠিক। তবে 80% আপনি একসাথে এটা আমরা বিশ্বাস করি যে 80% একসাথে এটা হারভেস্ট করা যায়। এবং 2টা প্লাকিংও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু কোয়ালিটি ডিটোরিয়েট করে না। এটা আমাদের মুগের ক্ষেত্রে বৈশিষ্ট্য। এবং এটা শাইনি কালার এবং এটা গ্রিন, এবং কনজিউমার প্রিফারেন্সটা খুব বেশি হাই, যার কারণে আমাদের মুগের প্রিফারেন্স কিন্তু খুব বেশি। বিশেষ করে প্রাণ বা আপনার অন্যান্য যে কোম্পানি আছে যারা সিড কোম্পানি, তারা নিচ্ছে, এবং কনফেকশনারিতে আমাদের মুগটা কিন্তু খুব বেশি যাচ্ছে, মুগের চাহিদাটা খুব বেশি। তবে একটা যে কথা আসছে যে আমাদের যে সমস্যাটা, এটা আমি একটু বলবো, আর আমাদের বায়োফার্টিলাইজার সম্বন্ধে বলছি যে আমাদের কিন্তু একটা বিষয় আছে, কনস্ট্রেন্ট কিন্তু অনেক ডাল ফসলের, বিশেষ করে আমাদের যে বোরো এবং রবি ক্রসের সাথে যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা বেশি কারণে কিন্তু এই ডাল ফসলের উৎপাদনটা কিন্তু কমে যাচ্ছে। এটা বিশেষ করে ছোলা চিকপিটা খুবই কনস্ট্যান্ট এখন কমে যাচ্ছে দিন দিন। এখন আমাদের যেমন নতুন ডিজিজ আসছে, ইনসেক্ট আসছে, এগুলো একটা সমস্যা। এই জন্য আমাদের দরকার এখন আমাদের আসলে ওয়াইল্ড স্পেসিস থেকে রেজিস্ট্যান্ট সোর্স গুলি জানা দরকার। বিশেষ করে আপনাদের মুগের ক্ষেত্রে যেমন ইয়েলো মোজাইক ভাইরাস বা সিএলএস সার্কোস্পোরা লিফ স্পট, চিকপির ক্ষেত্রে যেমন বটরাইটিস, গ্রে মোল্ড, বিজিএম একটা বড় ডিজিজ, এইগুলির কিন্তু এখনো রেজিস্ট্যান্স সোর্স কিন্তু আবিষ্কার হয় নাই। অনেক জায়গায় কাজ করছে কিন্তু এটা গবেষণা পর্যায়ে আছে এখনো, এইগুলি দরকার। আর তাছাড়া মেইন আরো সমস্যা হলো যে এক্সেস ময়েশ্চার। ডাল ফসলটা কিন্তু রেসিডুয়াল সয়েল ময়েশ্চারে হয়, তো এই এক্সেস যে ময়েশ্চার সেটা একটা বিরাট একটা সমস্যা। তারপর সয়েল স্যালিনিটি এবং অ্যাসিডিটি একটা বিরাট প্রবলেম। এবং ওয়েদার ড্যামেজ, ওয়েদারের কারণে এই যে এখন আশপালন আসছে আমাদের কাছে, বিশেষ করে আপনার রেইনফল, হেভি রেইনফল, এটা গত বছর আমরা খেয়াল করেছি আমাদের মুগে এবং ছোলায় এবং মসুরে ব্যাপক কিন্তু ক্ষতি হয়েছে। এবছর যদিও আমাদের এখন পর্যন্ত তেমনটি হয় না, কিন্তু আমরা জানি না আমাদের যে এখন যে বর্তমানে যে ডিজাস্টারটা আছে, এটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে হয়তো আমরা একটা ভালো ফসল হারভেস্ট করতে পারবো। এছাড়া আমরা আরেকটা সমস্যা হয় কৃষক পর্যায়ে, যে তারা দেরিতে বপন করে, ডিলেড সোয়িং, এটা একটা বড় একটা সমস্যা, এবং যার কারণে প্রোডাক্টিভিটিটা খুবই কম। এবং কিছু কিছু বায়োটিক স্ট্রেস আমি বললাম যে ফিউজিনিয়াম উইল্ট, রাস্ট, টেম্পাইলাম ব্লাইট, কলার রট, ইয়েলো মোজাইক ভাইরাস, সার্কোস্পোরা লিফ স্পট, হোয়াইট মোল্ড, এগুলা বড় প্রবলেম। এবং ইনসেক্টের ক্ষেত্রে পট বোরার, থ্রিপস, অ্যাফিডস এবং বিটলস, এগুলো একটা প্রবলেম। অ্যাবায়োটিক স্ট্রেসের ক্ষেত্রে আপনার খরা, যদিও আমরা বলি যে ডাল ফসল রেসিডুয়াল ময়েশ্চারে হয়, বিশেষ করে মসুর এবং ছোলা, কিন্তু আপনার কিছুটা ময়েশ্চার লাগে, যেমন মুগের ক্ষেত্রে কিছুটা ময়েশ্চার, যেমন অনেক সময় হেভি ড্রাউট হয়ে যায়, সেক্ষেত্রেও সমস্যা। হিট, একটা এক্সট্রিম হিট, এটাও সমস্যা। স্যালিনিটি, এটা একটা সমস্যা। ওয়াটার লগিং এবং নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, এটা বড় সমস্যা আছে। এই জন্য আমরা কিছু রিসার্চ প্রায়োরিটির কথা বলি, যে আমরা বিশেষ করে আমরা এখন দরকার আমাদের মানে কালেকশন এবং কনজারভেশন, এটা বেশি দরকার। বিশেষ করে আমাদের যদি এক্সোটিক জার্মপ্লাজম আমরা কালেক্ট, ইকার্ডাই, টিস্যাট, এভিআরডিসি, এইসব জায়গা থেকে যদি আমরা ডাল ফসলের জাত সংগ্রহ করতে পারি, এবং সেইগুলি নিয়ে আমরা ইমপ্রুভমেন্টের কাজগুলো আমাদের করা দরকার। এবং তাছাড়া আমাদের যেটা প্রয়োজন এখন, শর্ট ডিউরেশন পাস ভ্যারাইটি দরকার, স্ট্রেস টলারেন্ট পাস ভ্যারাইটি দরকার, ডিজিজ ইনসেক্ট রেজিস্ট্যান্ট দরকার, এবং প্রোডাকশন টেকনোলজিটা, অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন টেকনোলজিটা আমাদের দরকার। এবং আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিংটা বাড়ানো দরকার। এইগুলি আছে। আর আমাদের বিনাতে আমরা আরেকটা বলে উদ্ভাবন আছে, বায়ো ফার্টিলাইজার। এটা আমরা বলি 20 থেকে 200% পর্যন্ত ফলন বাড়ানো সম্ভব। বিশেষ করে সয়াবিনে 200% পর্যন্ত ফলন বৃদ্ধি হতে পারে। এবং এটা যদি আপনার ইভেন যদি ওল্ড সয়েল হয়, জুভেনাইল সয়েলে তো সাধারণত আমরা ডাল ফসলকে এনকারেজ করি না, কারণ সেখানে ভেজিটেটিভ গ্রোথটা বেশি হয় এবং রিপ্রোডাক্টিভ গ্রোথটা কমে যায়। এই জন্য আমরা যেখানে আপনার রাইস যেখানে ক্রপিং প্যাটার্ন আছে, সেখানে যদি মাঝখানে একটা ডাল ফসল থাকে এবং সেখানে যদি আমরা বায়ো ফার্টিলাইজার ইউজ করি, সেখানে কিন্তু ফলন আমাদের 20 থেকে 200% পর্যন্ত ফলন আমরা বাড়ানো সম্ভব। জনাব মোফাজ্জল হোসেন, আপনি নিজেই একজন ব্রিডার এবং আপনি ইতিমধ্যে অনেকগুলো জাত নিজেই উদ্ভাবন করেছেন। আমার কথা হলো যে আপনারা এখন পর্যন্ত 32টি ডালের জাত উদ্ভাবন করেছেন, এর মধ্যে থেকে কি এমন কোনো ভ্যারাইটি নাই যেগুলো জনপ্রিয় হয়েছে, যেগুলো পৃথিবীর দোরগোড়ায় পৌঁছে গেছে এবং তারা এই ভ্যারাইটি গুলো নিয়ে তারা খুশি? এমন কোনো কিছু জাত কি আপনাদের নাই? জি, মুগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো জাত হলো বিনা মুগ 8। এটা সবচেয়ে ভালো। এটা আপনার 60 থেকে 62 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন, এবং ফলন প্রায় 2 টনের মতো। এবং এটি শাইনি কালার এবং গ্রিন, এটার কনজিউমার প্রিফারেন্স কিন্তু খুব হাই। নাটোর, ঈশ্বরদী, পাবনা এই রিজিয়নে কিন্তু আমাদের এটা প্রচুর হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ এই এরিয়াতে
এই বেলটা আমাদের খুব হয়। এবং আমরা জানি যে এখানে আমাদের ডক্টর আনিসুর রহমান ভাই আছেন, উনি জানেন এটা আমাদের এই ডালটা কিন্তু আপনার কনজিউমার প্রিফারেন্স খুব বেশি এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রি বেশি হচ্ছে। মসুরের আমাদের খুব ভালো জাত আছে, বিনা মসুর 8 এবং 10। 10টাকে আমরা বলি এটা আপনার মানে এক্সট্রিম ড্রাউট যেখানে আছে সেটা কিন্তু ভালো করছে। যদিও আমরা বলি যে রেসিডুয়াল সয়েল ময়েশ্চারে হয়, এক্সট্রিম ড্রাউট থাকলেও বিনা মসুর 10টা খুব ভালো করছে। এটার ফলনও অনেক। আমাদের বিনা মসুর 10-এর ফলন প্রায় 2 টনের মতো এবং খরা অবস্থায় 1.5 টন বা 1.6 টনের মতো পার হেক্টর। এবং এই জাতটা কিন্তু আমাদের এটার প্রোটিন কন্টেন্টও বেশি। তাছাড়া বিনা মসুর 8টাও ভালো। আর ছোলার আমাদের যে জাতটা আছে পুরনো জাত হলেও বেশি ভালো চলছে বিনা মসুর, বিনা ছোলা 4, এটির ফলন বেশি এবং এটি 75 থেকে 80 দিনের মধ্যে এটা 120 থেকে 125 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। এবং এটা বট্রাইটিস গ্রে মোল্ডটা অনেকটা সহনশীল, আমরা রেজিস্ট্যান্ট বলবো না, অনেকটা সহনশীল এবং এটার বীজাবরণটা উজ্জ্বল। এছাড়া আমাদের বিনা মসুর বিনা ছোলা 6 আছে, যেটি একটি ভালো জাত। এটিও আপনার দানাটা মাঝারি আকারের এবং এটা 120 থেকে 125 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। এটির ফল আমরা যতটুকু জানি যে হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর জমি ফেলো হিসাবে থাকে, প্রতিষ্ঠা থাকে। এই জমিগুলোকে ব্যবহার করবার জন্য আপনাদের কোনো সাজেশন আছে যে এই জমিগুলো উপযোগী, এরকম কোনো সাজেশন আপনারা কখনো দিয়ে থাকেন? জি, আমাদের বিনা খাসেরই আসলে ল্যাথাইরাসটা প্রভাবটা কম হয়, যার কারণে এটা আপনার চাঁপাইনবাবগঞ্জে এই এরিয়াতে আমাদের এটা খুব ডিমান্ড বিনা খাসের ইয়া। এটির ফলন প্রায় 2 টন এবং এটা ল্যাথারাইসটা কম, এটার 0.1% পর্যন্ত আপনার বোয়া কন্টেন্ট থাকে, যার কারণে এটা পারমিসিবল যে লিমিট আছে তার চেয়ে অনেক নিচে এটা। এবং এটার জীবনকাল আপনার 110 থেকে 115 দিন মতো। এটা গোপালগঞ্জ, আমাদের চাঁপাইনবাবগঞ্জ, তারপরে ফরিদপুর, পাবনা এই অঞ্চলে আপনার ভালো করতেছে বিনা খাসের ইয়া। তো এই হলো আমাদের বিনার জনপ্রিয় জাতগুলি। জাতের কথা বলেন, আমরা যদি বলি যে পুষ্টির দিক দিয়ে আমাদের ডাল হচ্ছে সস্তা আমিষ এবং এটা উদ্ভিদ আমের অন্যতম উৎস, এই ক্ষেত্রে পুষ্টির দিক দিয়ে ডাল আমাদের জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? কেন মানুষ প্রতিনিয়ত ডাল খাবে এবং কি পরিমাণ ডাল খাওয়া উচিত? যে এখন আমি আমাদের যে পার ক্যাপিটা যে ইনটেক যেটা ডিমান্ড, সেটা ডিমান্ডটা কিন্তু যে পরিমাণ তার বোধহয় আমরা 1/3 বোধহয় পাই। আমরা ডাল ফসলের যে থেকে যে প্রোটিন আসে, যে আমরা প্ল্যান্ট প্রোটিন বলি, সেটার কিন্তু আমাদের খুবই মানে খুব কম কনজাম্পশন, সেইটা কিন্তু বাড়াইতে হবে। কারণ আমাদের ডাল ফসলের এখন যদি আমরা সয়েল হেলথের কথা বলি, সয়েল হেলথ যদি ঠিক রাখতে হয়, শুধু রাইস দিয়ে কিন্তু হবে না। রাইস বা আপনার যে সিরিয়াল যাই করেন, রাইসের 2টা রাইসের মাঝখানে একটা আপনাকে পালসে দিতে হবে, তা নাহলে কিন্তু সয়েল হেলথ বলেন, আমাদের প্রোটিন হিউম্যান কনজাম্পশন যেটা প্রোটিনের নিড, সেটা কিন্তু আমাদের দরকার। সেই লক্ষ্যে অবশ্যই আমাদের এই ডাল ফসলের উৎপাদন বাড়াইতে হবে। যে আপনি ডাল ফসলের উৎপাদনের কথা বলছেন, আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে আমরা আমাদের প্রসেসিং ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে গেছে, আমরা প্রচুর পরিমাণ ডাল আমরা এক্সপোর্ট করি এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা একসময় জাপানে ডাল এক্সপোর্ট করতাম এবং অঙ্কুরিত সিডলিং সহ আমরা হচ্ছে ডাল এক্সপোর্ট করতাম, বা এটির একটা বৈশ্বিক চাহিদা আছে। এবং ভাজা ডাল এবং হচ্ছে আপনার এই অঙ্কুরিত ডাল, এইটা পুষ্টির পার্থক্যটা কোথায় এবং কোথায় আসলে বেশি পুষ্টি? আপনার বলছেন এটা স্প্রাউটেড বিশেষ করে মুগ বিন, এটা কিন্তু আপনার ভ্যালু কিন্তু এখানে ভিটামিন এ, জিঙ্ক কন্টেন্ট কিন্তু খুব হাই এবং আয়রন ইভেন এটা তো অনেক বেশি। আমরা এটা খাওয়ার আমাদের একটা অভ্যাসের ব্যাপার, একটা আমাদের প্রথাগত বা কালচারালি কিন্তু আমরা আসলে হ্যাবিচুয়েটেড না। তো এটা কিন্তু খুবই ভালো। আপনার যদি সালাদ হিসেবে মুগ বিন স্প্রাউট বিশেষ করে, এটা কিন্তু খুবই, এবং এটা আপনার সাউথ কোরিয়া, হংকং বা চায়না, তাইওয়ান এই অঞ্চলে কিন্তু এটা বেশি খায়, ইভেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও আছে, জাপানেও আছে এইটা প্রচলন। সুতরাং আমাদের কিন্তু এইটার কিন্তু আপনার প্রচলন থাকা দরকার, যে আপনার স্প্রাউটেড মুগ বিন, এটি কিন্তু আমাদের আসলে একটা কালচারের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে, ডেইলি ডিশের মধ্যে আসা দরকার। যে আমরা এবার দেখেছি ডক্টর আনিসুর রহমান, যিনি এগ্রিবিউটিভ এবং ভ্যালু চেইন স্পেশালিস্ট, আমরা আসলে ডালের অর্থনীতিটা জানতে চাই যে বাংলাদেশের ডালের অর্থনীতিটা কোন অবস্থায় আছে এবং এই ভ্যালু চেইনে বা সাপ্লাই চেইনে আসলে মেইন প্রবলেম কি কি, মেজর ইস্যু গুলো কি কি, কোনগুলো মিটিগেট করলে আমরা ডালের উৎপাদন বাড়াতে পারবো, বৈশ্বিক বাজার ধরতে পারবো, এটি আসলে যদি আপনি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরু করছি আমার শ্রদ্ধেয় ডক্টর জয়নুল আবেদিন, ডক্টর আনোয়ার ফারুক স্যার, আমাদের ডিজি মহোদয় এবং প্রিয় সঞ্চালক মহোদয়, আমার প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি একটু আগে আমাদের প্রিয় সঞ্চালক মহোদয় শুরু করেছিলেন যে ডালের প্রোটিন হিসেবে গুরুত্বটা কতটুকু, আমি একটু ওই জায়গাটা একটু যেতে চাই। আমরা যখন প্রোটিন নিয়ে কথা বলি, প্রোটিন ইনটেক নিয়ে কথা বলি, আমরা তখন শুধু একটা জিনিসই চিন্তা করি যে হিউম্যান বডি গ্রোথ মেনটেন্যান্সের জন্য, বডি টিস্যু রেসপন্সিভের জন্য আমরা শুধু প্রোটিনটা দরকার, কিন্তু তা না। আসলে আমরা প্রোটিন আমাদের জন্য বিভিন্নভাবে দরকার হয় শরীরের মধ্যে। বায়োকেমিক্যাল রিয়াকশনের জন্য প্রোটিন একান্ত দরকার হয়, শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য অত্যন্ত দরকার হয়, আমাদের স্টোরেজ, নিউট্রিয়েন্ট স্টোরেজের জন্য প্রোটিন অত্যন্ত দরকার হয়। যদি আমরা এইগুলাকে মাথায় নিয়ে রাখি, তাহলে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে প্রতিজনে প্রতিদিন 45 গ্রাম করে ডাল খাওয়ার কথা, বাট আমাদের দেশে এখন পর্যন্ত আমরা উৎপাদন করছি মাত্র 17 গ্রাম পার, মানে হিসেবে যতটুকু হয় ঠিক ততটুকু, এবং টোটাল প্রোডাকশনটা হচ্ছে 3,86,000 টনের মতো আমরা টোটাল ডালটা আমরা এখন পর্যন্ত উৎপাদন করতে পারছি। এবং আমরা ইম্পোর্ট করছি প্রায় 7,80,000 টনের মতো ডাল আমরা ইম্পোর্ট করছি। এবং এতটুকু মিলেও আমরা কিন্তু টোটাল ডিমান্ডের অনলি 41% চাহিদাকে আমরা মেটাইতে পারতেছি। তার মানে আমাদের হিউজ গ্যাপ রয়েছে, যেটা আমরা এখনো ডাল তৈরি করতে পারি এবং আমাদের সেলফ সাফিসিয়েন্টি নিয়ে আসার জন্য আমরা কাজ করে যেতে পারি। এটা হচ্ছে যে আমার নিউট্রিশনগত বিষয়টা নিয়ে। আর আমি যদি ভ্যালু চেন পার্সপেক্টিভে কথাবার্তা বলি আমার ডাল নিয়ে, আমাদের ভ্যালু চেন, আমাদের টোটাল ভ্যালু চেন সেগমেন্টটা যদি আমরা দেখি, ইট স্টার্টস উইথ দ্য ইনপুট সাপ্লাই, দেন ইট গোস টু দ্য প্রোডিউসার, গোস টু দি লোকাল মার্কেট, লোকাল ট্রেডার, then it goes to the miller, even processor, then again retailer, and then consumer. This is a long chain we are following with the pulses, you know. তো আমরা যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাতে দেখি যে আমাদের দেশের ফার্মাররা, আমরা ডাল এমন একটা জমিতে চাষ করি যখন অন্য কিছুই আর করা থাকে না। ডক্টর আনোয়ার ফারুক স্যার বলেই গেছেন যে যখন আর কিছু করার থাকে না, যতটুকু জায়গা ফাঁকা পড়ে থাকে আমরা ওখানে ডালকে নিয়ে চাষাবাদ করার চিন্তা ভাবনা করি। আমাদের ডালের লো প্রোডাক্টিভিটি এবং লো প্রোডাকশনের এইটাই হচ্ছে মানে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই জায়গাটাতে। এবং সেখানে হচ্ছে আমাদের ফার্মাররাও যেটা মনে করে কি, যে ডাল করতে গেলে কোনো রকম ইনপুট দেওয়া দরকার নেই, কোনো রকম কেয়ার করার দরকার নেই, আমরা শুধুমাত্র একটু ছিটালেই আমরা ডাল পেয়ে যাব, এইরকম একটা অবস্থার মধ্যে আমরা ডালের মধ্যে রয়েছি। যার ফলে আমাদের ডালের প্রোডাকশনটা খুব একটা বেশি না। আমাদের যথেষ্ট ইলাস্টিসিটি রয়েছে ডাল প্রোডাকশনের জন্য, পোটেনশিয়াল রয়েছে, কিন্তু আমরা সবটুকু টোটাল পোটেনশিয়ালিটিকে মানে হারভেস্ট করার মতো পর্যায়ে আমরা এখনো যেতে পারিনি। ফার্মার্স লেভেলে এই একটা সমস্যা রয়েছে। এবং আমাদের ভালো সিডের এখন দরকার আছে। আমাদের ফার্মাররা যতটুকু নিজের, যেহেতু একটা HYV ভ্যারাইটি ডালের বেশিরভাগ ক্ষেত্রে, সুতরাং এখানে হাইব্রিড না, ফার্মাররা নিজেরাই বীজ রাখতে পারে, কিন্তু তারা তেমন ভালোভাবে বীজ প্রোডাকশনটা করতে পারে না, এবং বীজের জন্য যে প্রোডাকশনের একটা আলাদা টেকনোলজি আছে সেটাও তারা রাখে না। এটাও আমাদের আলটিমেট প্রোডাকশনের যে একটা হ্যাম্পার করছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমার ভ্যালু চেনের সবচেয়ে বড় অ্যাক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে মিলাররা এবং আমাদের হইতেছে প্রসেসররা। এরা হইতেছে সবচেয়ে বড় অ্যাক্টর আমাদের ভ্যালু চেনের মধ্যে। আমাদের মিলারের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের মিলাররা তারা কিনে হতেছে লোকাল মার্কেট থেকে কিনে, থ্রু লোকাল ট্রেডার এদের মাধ্যম থেকে কিনেন। কিন্তু আমরা একটা জিনিস জানি যে ডালের পোস্ট হারভেস্ট লস খুবই বেশি। স্টোরেজ বিটল এটা ডালকে এমন ভাবে নষ্ট করে দেয়, আপনি যদি স্টোর করেন এবং আপনি যদি 7 দিনও স্টোরের দিকে খেয়াল না করেন, তো আপনি দেখবেন যে 7 দিন পর যে দেখবেন যে টোটাল ডাল নষ্ট করে ফেলছে ডালটা। সুতরাং এই জায়গাটায় আমাদের ঘাটতি রয়েছে, যেটা আমাদের প্রসেসর যারা রয়েছেন তারা তো বাল্ক অ্যামাউন্ট প্রকিউরমেন্ট করেন ডিউরিং দ্য প্রোডাকশন এবং স্টোর করেন, এবং এই মেনটেনেন্স করতে পারেন, এবার তাদের ওখানে একটা বড় অ্যামাউন্টের লস হয় এবং মিলারদের ওখানে বড় অ্যামাউন্টের লস হয়। এই জায়গাটা ভ্যালু চেইন পার্সপেক্টিভে এই জায়গাটাতে আমাদের এখন আরো বড় রকম সমস্যা রয়ে গেছে। মিলারদের লেভেলে আরেকটা সমস্যা আমাদের রয়ে গেছে, যে আমাদের যে মিলটা ফ্যাসিলিটিস আর ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, আমাদের সর্বোচ্চ রিকভারি রেশিও আমাদের মিলাররা পান হচ্ছে 65 থেকে 67%। বাট একটু যদি আপনি ভালো মেশিনারি দিতে পারেন, ফ্যাব্রিকেশন করতে পারেন, আপনার আর একটু উন্নত মানের মেশিনারি দিতে পারেন, এই প্রোডাক্টিভিটিটা আপনার খুব কম করে হলে 75 থেকে 78% নিয়ে আসা সম্ভব, যেটা হলে পারে যেটা ইকোনমিক ভ্যালুতে এবং টোটাল প্রোডাকশনে অনেক কিছু কন্ট্রিবিউশন করতে পারবে। এই ভ্যালু চেনের এই জায়গাগুলোতে আমাদের একটা বড় সমস্যা রয়েছে।
আমি যদি আপনাকে ভ্যালু চেন পার্সপেক্টিভে আরেকটা জিনিস বলি, আপনি দেখেন আমাদের একটা সময় ছিল যে আমাদের মুগ ডাল শুধু মুগ এবং ছোলা হতো শুধুমাত্র আমাদের যশোর, ঈশ্বরদী, রাজশাহী এই অঞ্চলগুলোতে। কেন আমরা শিফট করলাম এই অঞ্চলটা থেকে? এখন আমাদের মুগ ডালের মেন জায়গা হয়ে গেছে বরিশাল এবং বরিশালের মধ্যে পটুয়াখালী, ভোলা এই জায়গাগুলোতে। কেন হয়েছে? কারণ আমরা জানি যে বরিশাল অঞ্চলে লবণাক্ততা এলাকা এবং ওখানে আমন ধানের পরে জায়গাটা পড়ে রাখে, এবং যেহেতু আমন ধানের একটা লং পিরিয়ড সেখানে আপনার পানি জমে থাকে, এবং পানি জমে থাকলে লবণাক্ততা ওখানে থাকে না, লবণাক্ততা নিচে চলে যায়। আমরা ওই সময়টাতে আমরা ফ্যালো পিরিয়ডটাতে আমরা লবণাক্ততা অতটুকু পাই না, যার ফলে আমরা মুগ ডাল কাল্টিভেশনকে আমরা বরিশালে শিফট করেছি। এই জন্যই কিন্তু আমরা বরিশালে আমরা শিফট করেছি এবং আমরা সাকসেসফুল হয়েছে, কিন্তু সেখানেও আমাদের আরো পোটেনশিয়ালিটি বাড়ানোর সুযোগ রয়েছে, এবং এটা কিন্তু ভ্যালু চেনের কাজ করতে যেই এই কাজগুলা করার সুযোগ হয়েছে। আমরা জানি যে একসময় ফরিদপুর ছিল, পাবনা ছিল এবং ঈশ্বরদী ছিল ছোলার জন্য সবচাইতে বড় একটা জায়গা, কিন্তু যখনই বাংলাদেশে বোরো ধানের ইন্ট্রোডাকশন শুরু হয়ে গেল, ছোলার সমস্ত জমিগুলা খেয়ে ফেললো কি বোরো ধানে, এবং যখনই বোরো ধান ইন্ট্রোডিউকশন হয়ে গেল আমরা তখন ছোলা নিয়ে আর জায়গা করার সুযোগ পেলাম না। তখন আমরা অল্টারনেটিভ চিন্তা শুরু করলাম কি হাউ দ্য ছোলা ক্যান বি কাল্টিভেটেড ইন বিগার ওয়েজ। সো আমরা সোর্স করতে শুরু করলাম যে বারিন, যেখানে প্রায় 84 থেকে 85 হাজার হেক্টর জমি পড়ে থাকে এবং শুধুমাত্র একটা আমন ধান চাষ হয়, তা আমরা যদি ছোলাকে ওইখানে নিতে পারি, ছোলাকে ওইখানে নিতে যাওয়ার জন্য আমাদের খুব অনেক গবেষণা করতে হয়েছে, আমরা অনেক ডিপ রুটেড ভ্যারাইটি তৈরি করতে হয়েছে। ওই সময়টাতে আমাদের টিম আমরা করেছিলাম বাড়ি ছোলা 6 নামে একটা ভ্যারাইটি তৈরি করেছিলাম, যেটা বারিনদের জন্য উপযোগী, এবং আমন হারভেস্টের পরে রেসিডুয়াল ময়েশ্চার যেটুকু থাকে ওইটুকু অ্যাপ্লাই করে আমরা ছোলাটাকে মানে করতে পারতাম। নাটোরে এক সময় ছিল, আপনারা দেখেন যে যখন আমরা মানে ভ্যালু এডিশনের প্রচন্ড সুযোগ এসে গেল, আমাদের ভ্যালু এগ্রো প্রসেসিং কোম্পানিগুলো যখন মাঠে চলে আসলো, প্রসেসিং শুরু করলো মুগ বিন দিয়ে। আমি আপনাদেরকে বলে রাখি যে এখন পর্যন্ত মুগ ডাল প্রাণ গ্রুপের জন্য প্রতি বছর দরকার হয় 4.5 থেকে 5,000 টন, স্কোয়ার গ্রুপের দরকার হয় হতেছে প্রায় 1,500 টন, বোম্বে সুইটসের দরকার হয় প্রায় 2,500 থেকে 3,000 টন, সজীব গ্রুপ আছে এদের দরকার হয় প্রায় 500 টনের মতো। টোটালি সবকিছু মিলে আমাদের প্রায় 12 থেকে 13,000 টনের মতো প্রসেসিং এ শুধু চলে যায়। এই কথাটা যদি আমরা 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 মাথায় রাখি, আমরা দেখব যে এই দরকারের উপর ভিত্তি করেই দেখেন আমরা তৈরি করলাম কি বাড়ি ছোলা 5, বাড়ি মুগ ডাল 5 আমরা তৈরি করলাম কি যে বোল সিডেড। কারণ প্রসেসিং কোম্পানিগুলো যারা মানে ভাজা বানায়, প্রসেস করে, তারা ছোট দানা নেয় না, তারা নেয় বড় দানার ভ্যারাইটি। সুতরাং আমরা তৈরি করলাম বাড়ি ছোলা, বাড়ি মুগ 5, বাড়ি মুগ 6, বাড়ি মুগ 7 এটসেট্রা। বিনয় তৈরি করছে পাশাপাশি। আমাদের আরো একটা দরকার ছিল, মার্কেটে একটা কনজামশনের জন্য দরকার ছিল যে একটা ইয়েলো গ্রেন ভ্যারাইটি, যেখানে খুব মানে যার মানে ঘ্রাণ আছে, ওই জাতটা আমাদের কাছে ছিল না। আমার ধারণা বাড়ি মুগ 8 যে ভ্যারাইটিটা সেটা হচ্ছে ইয়েলো গ্রেন ভ্যারাইটি, বাট সেইখানেও এখন পর্যন্ত আমরা করতে পারি নাই, গ্রেনটা মানে ফ্লেভারটা নিয়ে আসতে পারি নাই। আমরা যদি ভ্যালু চেন পার্সপেক্টিভে আমরা আরেকটা জিনিস চিন্তা করি, যে জিনিসগুলো আমাদের দরকার, যে ডাল all kinds of pulses are highly sensitive to environmental vulnerability। আমরা যদি আমাদের টোটাল সিস্টেমটার মধ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা দিতে পারি, যেমন কোন সময়তে বৃষ্টি হবে, কোন সময় শিলা বৃষ্টি হবে, কোন সময় খরা থাকবে, এই ফোরকাস্টিংটা যদি আমরা কৃষক লেভেলে দিতে পারি, আমাদের কৃষকরা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড থেকে আমাদের ডাল ফসলগুলোকে অনেকখানি মানে লাভ করতে পারবেন ন্যাচারাল হ্যাজার্ডের কাছ থেকে। আমরা আরেকটা জিনিস যদি বলে থাকি, দেখেন যে আমাদের প্রতি কিলোগ্রাম বডি ওয়েটের জন্য আমাদের দরকার হয়েছে 0.8 মিলিগ্রাম প্রোটিন আমাদেরকে খেতে হয়। তাহলে আমরা যদি এভারেজ একটা বডি ওয়েট ধরি যে প্রায় 70 কিলোগ্রাম একটা বডি ওয়েটের মানুষ, তাহলে আমরা প্রতিদিন আমাদের প্রোটিন খাওয়া দরকার প্রায় 70 গ্রাম। আমরা সে জায়গায় খাচ্ছি কি মাত্র 17 গ্রাম করে। 17 গ্রাম করে আমরা খেতে পারতেছি আমাদের দেশীয় সোর্স থেকে, এবং সবকিছু মিলে 45 গ্রাম করে। তার মানে আমাদের আরো একটা বিশাল স্কোপ আছে আমাদের ডালের প্রোডাক্টিভিটিকে বাড়ানোর জন্য এবং ডালিয়াল এরিয়াকে এক্সপানশন করার সুযোগ তৈরি করার জন্য। আমরা যে একটু আগে কথা বলতে হচ্ছে ভ্যালু এডেড প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি ডালের কাছ থেকে। অলরেডি যেখানে আছে চানাচুর হচ্ছে, ডাল ভাজা হচ্ছে, পাপড় হচ্ছে। এই ছাড়াও আমরা
মাননীয় আলোচক সঞ্চালক মহোদয়, আপনি যখন বললেন যে আমরা কি বলে স্প্রাউটিং খুব ডালের একটা খুব হাইলি নিউট্রিশাস একটা ফুড, জাপানে এটা খুব প্রচলন আছে। আমরা স্প্রাউট করতে পারি, আমরা স্টার্চ করতে পারি, আমরা ভিটামিন করতে পারি, এবং এইগুলো আমরা অন্যান্য ফুডের মধ্যে ফর্টিফিকেশন পর্যন্ত আমরা করতে পারি। আমাদের এই সুযোগগুলো আমাদের রয়েছে, এবং আমাদের মধ্যে সবচাইতে যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো দেখেন আমরা হচ্ছে ডাল, আমাদের ডিজি মহোদয় বলে গেছেন মুগ ডাল হচ্ছে ইনডিটারমিনেট টাইপ অফ ফসল, কিন্তু মানে কি যে এটা আমরা একবারে হারভেস্ট করতে পারি না, আমাদেরকে কমপক্ষে 2 বার হারভেস্ট করতে হয়। দেখেন এইটা যদি আমরা একটা কনস্ট্যান্স হিসেবে ধরি, এইটা কিন্তু একটা বিশাল একটা অপরচুনিটিও বটে আমাদের জন্য। অপরচুনিটিটা কি জন্য আমি বলি যে আমার খুব স্পষ্ট খেয়াল আছে, আমি যখন ডাল নিয়ে কাজ করি আমি প্রাইভেট সেক্টরের সাথে, নাটোরে ওই সময় ডালের এরিয়া ছিল আপনার মাত্র 600 একরের মতো। যখন কাজ শুরু করলাম ওই দিন 3-4 ইয়ার্স এর মধ্যে এরিয়াটা হয়ে গেল প্রায় 13,000 একরের মতো। এই যে 13,000 একরের জমিটা বেড়ে গেল, তখন কি হলো যে হারভেস্টিং এর একটা বিশাল সমস্যা শুরু হয়ে গেল, যে এত বিশাল জমিতে আমি আমার মুগ বিনটাকে আমি পিক করব কেমন করে। তখন দেখা গেল যে আমরা যে জিনিসটা করেছিলাম, যে সকল স্কুল গোয়িং ছেলে মেয়েগুলা রয়েছে, স্কুল থেকে ফিরে আসলে পরে তাদেরকে আমরা বললাম যে ঠিক আছে, তোমরা এই স্কুল গোয়িং ছেলে মেয়েগুলোকে মুগ ডালের পটটাকে পিকিং করার জন্য নিয়ে আসেন, এবং হাউস ওয়াইফ যারা রয়েছেন তাদেরকে রান্নাবাড়ির পরে বিকেলবেলা আপনি তাদেরকে মুগ ডাল পিক করার জন্য নিয়ে আসেন। আপনি যদি মে মাসের দিকে আপনি যদি নাটোর এলাকা যান, আপনি দেখবেন যে থাউজেন্ডস অফ ওমেন্স, বয়েজ এন্ড গার্লস আর পিকিং দ্য মুগ ডাল পটস। তো এইখানকার যে আপনি লাইভলিহুডের যে একটা বিশাল ইমপ্রুভমেন্ট হয়েছে, ইউ ক্যানট ইমাজিন। আপনার এই ডাল মুগ শুধুমাত্র মুগ ডাল পিক করেই আপনার মহিলাগুলাকে তারা বাড়ির ঘর করেছে, গরু কিনেছে, ছাগল কিনেছে। সুতরাং আমরা যে বলতেছে যে ডিটারমিনেট টাইপ মুগ ডাল আমরা করতে চাই, ইয়েস করতে পারলে ভালো, কিন্তু আমরা ইনডিটারমিনেট মুগ ডাল নিয়ে এসেও আমরা কিন্তু খারাপ অবস্থায় নেই, আমরা খুব ভালো অবস্থানে আছি, কারণ আমাদের লাইভলিহুডের খুব বড় একটা জায়গা দখল করে আছে এই মুগ ডাল হারভেস্ট এবং ছোলা কাল্টিভেশন বাড়েন। আমরা যদি এই জায়গাগুলোকে যদি আরেকটু ইন্টেন্সিফিকেশন করতে পারি প্রোডাকশন দিয়ে, এবং আমরা যদি শুধুমাত্র আমরা যে যতটুকু জায়গা ফাঁকা পড়ে থাকবো ওই জায়গাটুকুকে ডাল চাষ না করে আমরা যদি আরেকটু ডাল চাষের জায়গাটাকে নিতে পারি অন্য কোনোভাবে, আমাদের রংপুর এলাকাগুলোতে অনেকগুলো জায়গা আপনার রবির সিজনের পরে পড়ে থাকে, সেইখানে আমরা ডাল চাষ করতে পারি, তাহলে আমাদের ডাল চাষের প্রোডাকশনটা অনেক বাড়বে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দরকার হলো যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমাদের প্রোডাক্টিভিটি কম করার কারণ ইনসেক্ট, প্রোডাক্টিভিটি কম হওয়ার কারণ পেস্ট। আমরা যদি পেস্ট রেজিস্ট্যান্স ভ্যারাইটিগুলো তৈরি করতে পারি এবং হাই ইল্ডিং আরো ভ্যারাইটিগুলো তৈরি করতে পারি, তাহলে আমাদের ডালের প্রোডাকশনটা আরো বাড়বে বলেই আমি চূড়ান্তভাবে মনে করি। এবং আমাদের ইলাস্টিসিটিটা এত বড় ডালের যে আমাদের এখনো যতটুকু পোটেনশিয়াল রয়েছে আমরা 40 থেকে 50% পর্যন্ত যেতে পারিনি, আমাদের এখনো 60 থেকে 70% পর্যন্ত পোটেনশিয়ালিটি বা ইলাস্টিসিটি যাওয়ার আমাদের সুযোগ এখনো অনেকখানি বেশি হয়েছে। আমরা যত আমাদের প্রোডাকশন বাড়াতে পারবো, আমাদের ইম্পোর্টের উপর আমাদের চাপ তত কম পড়বে, ফরেন কারেন্সি আমাদের ব্যয় তত কম হবে। এই জায়গাগুলোকে আমরা একটু নোটিশ করি, আমরা আরো ভালো করতে পারবো। এখন পর্যন্ত এই করি, তারপরে যদি আরো কিছু ফার্দার কিছু ডিসকাশনের সুযোগ থাকে আমি আবার আপনাদের সাথে। জনাব ডক্টর আনিসুর রহমান, অত্যন্ত প্রাণবন্ত এবং তথ্যবহুল আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বীজের কথা বলেছেন, বীজের কথা বলেছেন, আমাদের হাইব্রিডের সমস্যা আছে। আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে আমাদের যে ভ্যারাইটি গুলো আছে এই ভ্যারাইটি গুলো তো বাজেটে কেউ না কেউ করছে, সেক্ষেত্রে আমাদের যে সকল কোম্পানি রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা আলুর বীজ উৎপাদন করছে, ধানের বীজ উৎপাদন করছে, হাইব্রিড ইনব্রিড সব উৎপাদন করছে। এক্ষেত্রে তাদেরকে এই ডালের বীজ উৎপাদনের ক্ষেত্রে সরকারের আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া উচিত কিনা, যে কারণে হচ্ছে তার উৎসাহী হবে এবং আমাদের যে 59% যে আমাদের যে গ্যাপ আছে, চাহিদার যে গ্যাপ আছে, যোগানের যে গ্যাপ আছে, সেই জায়গাটা আসলে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা এই জায়গাটাকে প্রস্তুত করার কোনো সুযোগ আমরা করে দিতে পারবো কিনা।
আমি পার্সোনালি যেটা মনে করি, আমি ডেভেলপমেন্ট সাইডে কাজ করছি, প্রায় 18 বছরের মতো কাজ করছি। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল ফার্মাররা এখনো ডালকে অতখানি গুরুত্ব দেয় না, সুতরাং ডালের বীজকেও তারা সেইভাবে গুরুত্ব দেয় না। আমরা যদি একটা কমিউনিটি প্রোডাকশন সিস্টেম তৈরি করতে পারি, যেখানে ফার্মারগুলা গ্রুপ করবে, গ্রুপ করে একটা গ্রুপ লিডার থাকবে এবং তারা প্রোডাকশন করবে এবং আলাদা করে সেখান থেকে সিড প্রোডাকশনের জন্য আলাদা একটা স্কিম করবে, যেখান থেকে তারা নিজেরা ব্যবহার করবে এবং আশপাশে যে কৃষকগুলো রয়েছে সেই কৃষকগুলোকে ওই যে উন্নত মানের বীজটা সরবরাহ করতে পারবে। এই সিস্টেমে যদি আমরা যেতে পারি, আমাদের খুব ভালো একটা হতে পারে কাজ। আরেকটা কাজ যেটা হতে পারে যে খুব সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যদি আমাদের বাড়ি রয়েছে, বাড়ির পার্সেস রিসার্চ সেন্টার রয়েছে, আমাদের বিনা রয়েছে, তারা যদি সাফিসিয়েন্ট পরিমাণ ব্রিডার সিড তৈরি করতে পারে, কোয়ালিটি ব্রিডার সিড তৈরি করতে পারেন, করে যদি আমরা বিএডিসির মাধ্যম দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে দিতে পারি, মানে সব প্রোডাকশন জোনগুলোতে দিতে পারি, তাহলে আরেকটা ভালো কাজ হতে পারে। বাট সবচেয়ে ভালো কাজ হচ্ছে কমিউনিটি বেসিস সিড প্রোডাকশনটা যদি আমরা করতে পারি, এটার সবচেয়ে ভালো ইফেক্টিভ হবে বলে আমার কাছে মনে হয়। কমিউনিটি বেসিস সিড প্রোডাকশন, আপনি কমিউনিটি কালটিভেশনের কথা বলছেন। আমরা এইবার যেটা দেখেছি যে সরকার রাইসের ক্ষেত্রে বোরো ধানে কিন্তু প্রত্যেকটা উপজেলায় একটি করে কমিউনিটি কালটিভেশনের ব্যবস্থা করেছিল এবং সেটি কিন্তু ধান 81। এবং দেখা গেছে যে কমিউনিটি কালটিভেশনের কারণে কিন্তু অনেক ধরনের বেনিফিট এসছে। তারা মেকানাইজেশন, মেশিন ব্যবহার করছে, ধান কাটার সময়, ধান রোপণের সময়, বপনের সময় সবকিছু মিলে দেখা গেছে যে তাদের খরচ অনেক কমে গেছে। আমি কৃষকদের সাথে কথা বলে যেটা জেনেছিলাম, তারা বলছে যে আমরা একসাথে যখন অনেকগুলো বীজ কিনি, অনেকগুলো ফার্টিলাইজার কিনি, তখন কিন্তু তারা যেখানে ডিলার যারা আছে বা কোম্পানি আছে, কিন্তু কম মূল্যে সব বীজ তারা পায়। এইটির একটা কিন্তু সুবিধা রয়েছে। এবং এমন যদি হয়, ডাল যদি আমরা একসাথে কমিউনিটি কালটিভেশনের আওতায় আনতে পারি, একরের পর একর, বিঘার পর বিঘা, তাহলে দেখা গেল মেশিন দিয়ে আপনার এই ডালগুলো যদি কর্তন করা হয়, তাহলে কিন্তু খরচ বহুলাংশ কমে আসবে। আমরা অপেক্ষা করছিলাম ডক্টর ওমর ফারুকের জন্য, উনি সম্ভবত এখন আমাদের সাথে সংযুক্ত হতে পারেনি। আমরা এবার কথা বলতে চাই বিসেফ ফাউন্ডেশনের সভাপতির সাথে। তিনি ইতিমধ্যে ইরির বাংলাদেশের প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন এবং একজন প্রখ্যাত গবেষক হিসাবে, কৃষি গবেষক হিসাবে বাংলাদেশের জনপ্রিয় জনাব ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। থ্যাংক ইউ ফাইজুল সিদ্দিকী সাহেব। আমি আসলে দুইজন বিশেষজ্ঞর কাছে হয়তো কিছুই না, কিন্তু আমি আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর কি। একটা জায়গা যে পরিষ্কার, আমাদের ডিমান্ডের সাথে যে সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের একটা বিশাল গ্যাপ হয়ে গেছে। আমাদের চাহিদা যত আছে, এখন 17 গ্রাম করে খাই, তাতে করেই যেটুকু যে চাহিদা, সেটাও আমরা মাত্র 41% আমাদের ডোমেস্টিক প্রোডাকশন আসতেছে। 59-60% এখন আমাদের ইম্পোর্ট করে খেতে, 17%। কিন্তু দরকার বলছে কত 45-50 গ্রাম এরকম, যদি এভারেজ। তো সেটা হলে পরে যদি আমরা এই ডেইলি যে দৈনন্দিন যে চাহিদা যদি আরো বাড়াতেই হয়, আরো কনজাম্পশন যদি বাড়াতে যাই, তাহলে আমাদের উৎপাদনের সাথে ঘাটতি, উৎপাদন এবং ডিমান্ডের সাথে যে ঘাটতি আরো বেড়ে যাবে। এইখানে জমির পরিমাণ একদিকে কমতেছে, কিন্তু আবার কোথাও কোথাও এলাকায় যেগুলাকে হয়তো ধানের জন্য অ্যাডভার্স, এরকম অনেক জায়গা আছে যেখানে পতিত পড়ে থাকতেছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের লবণাক্ততা এলাকায় এবং আমাদের সিলেট এলাকায় বিস্তীর্ণ এলাকা শীতকালে পতিত পড়ে থাকে। এরকম আরো জায়গায় পকেটে পকেটে পাবেন। আপনার চর এলাকা তো আছেই, যেখানে হয়তো সম্ভব। এগুলো যেটা অ্যাডভার্স এলাকা, সেই সমস্ত জায়গাতে হয়তো ডালের সম্ভব। কিন্তু দরকার যেটা হলো আমাদের প্রযুক্তি। কারণ প্রযুক্তি ছাড়া কোনো কাজ হবে না। প্রযুক্তির মধ্যে আগে জাত, যেটা মোফাজ্জল বলেছে এবং সব বলছে, আনোয়ার ফারুক সব বলেই গেছেন গোড়াতে। আসলে জাত দরকার। একদিকে যেরকম বর্তমান যেগুলো জাত আছে, তার রোগ নিরাময় ক্ষমতা দরকার, তার উচ্চ ফলনশীলতা দরকার, তার রোগ নিরাময় ক্ষমতা দরকার, তার পোকামাকড় দমনের ক্ষমতা দরকার। কারণ এই সবগুলো ডালের ভিতরে কোনো না কোনো ভাবে এগুলো আক্রমণ হওয়ার ফলে উৎপাদন কমে যাবে। তো উৎপাদন বাড়ানো, এক্সিস্টিং জমি থেকে উৎপাদন বাড়ানো একটা বিশাল প্রয়োজন। কিন্তু সেই সাথে দরকার জাতগুলো উদ্ভাবন করে আমাদের বিরূপ যে সমস্ত অ্যাগ্রিকালচারাল জোন আছে, যেরকম স্যালাইন বেল্টে, যেখানে আমাদের এই যে ফেলন ডাল হচ্ছে, মুগ ডালও হচ্ছে, এই সমস্ত এলাকাতে আমরা আরো জাত উদ্ভাবন করতে পারি কিনা, যেখানে ওইসব জায়গায় আমাদের পতিত জমি যেখানে পড়ে থাকে, সেখানে আমাদের ডাল জাতীয় ফসল করতে পারি।
এটা মানে ফলে দুইটা স্ট্রিম উৎপাদন বাড়ানোর জন্য, একটা হলো ভ্যারাইটাল ইমপ্রুভমেন্ট এবং তার সাথে রোগ এবং পোকামাকড় দমন করার নিজস্ব ক্ষমতা, আর একটা হলো যে সমস্ত জায়গার ভিতরে আমাদের এখন পর্যন্ত মানে কোন ফসলের জন্য অনুপযোগী হয়ে পড়ে থাকে সেই সমস্ত জায়গাতে আমরা ডাল ফসল নিয়ে যেতে পারি কিনা, তার জন্য জাত এবং উৎপাদন পদ্ধতি আবিষ্কার করা। কিন্তু সেই সাথে আরেকটা জিনিস যেটা যে আমাদের মফজ্জল সাহেব হয়তো এক সময় সুযোগ পেলে বলবেন, যে কৃষকরা অনেক জায়গায় দেরিতে বোনার জন্য আসলে উৎপাদন কমে যাচ্ছে। তো কৃষকদের যদি দেরিতে বুনতে বাধ্যই হয়, কেন হচ্ছে সেটা উনি ব্যাখ্যা করেন নাই, কিন্তু যদি দেরিতে বোনাটার জন্য বাধ্যই হয় তাহলে আমরা জাত উদ্ভাবনটা এবং তার ম্যানেজমেন্ট সিস্টেমটা ওইটার সঙ্গে সামঞ্জস্য রেখে করি না কেন? কারণ আইডিয়াল সিচুয়েশন যেটা আমরা বলতে চাই সেটা যদি না পাওয়া যায় এবং দেরিতে যদি হয়ে যায়, দেরি হওয়াটা কোনো সমস্যা আমি মনে করি না, দেরিটা কৃষকরা বাধ্য হয়ে অনেক সময় করতে হয়। সেই বাধ্য যখন হইতে হয় তখন সেই অনুযায়ী আমাদের দেরিতে বোনা জাত উদ্ভাবন থাকা। আমি আর একটা কথা বলে কি করি, যে এই ডাল হলো, ডালের সাথে ফলে এইগুলোর মাধ্যমে একটা যে ফার্মিং সিস্টেমস এর ভিতরে বিভিন্ন এলাকায় বিভিন্ন ফার্মিং সিস্টেমস আছে, ওর ভিতরে কি করে অ্যাডজাস্ট করা যায় আর কি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। যে এখন এটার সাথে আমি আর একটা জিনিস যেটা যোগ করতে চাই, সেটা হলো যে অপ্রচলিত ডাল। আমরা জানি যে বিশ্বে কতগুলো কিডনি বিনস, তারপরে ভাবা বিনস, এগুলো আসলে উৎপাদন ক্ষমতা টোটাল প্রোডাকশনটা এর চাইতে বেশি হতে পারে। তো ফলে আমাদের দেশে যে সমস্ত ডাল জাত আছে তার চাইতে বেশি হতে পারে। এই সমস্ত জাতগুলোর কোনো গবেষণা হয়েছে কিনা আমার জানা নেই। যদি না হয়ে থাকে এইগুলো একটা চেষ্টা করে দেখা যায় কিনা যে আমাদের ওই একই জমিতে আমরা এইগুলোর থেকে ফাওয়া বিন বা কিডনি বিন থেকে আমরা বেশি উৎপাদন পেতে পারি কিনা। তবে সেখানে আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে কিছুটা পরিবর্তন হলো। আমাকে একটু আগে দেবরাজ আগোয়াল একটা আমাকে প্রশ্ন করছেন যে, do you think pulse is much safer source of protein than meat? Of course, মানে এটা তো কোনো এটার কোনো প্রশ্নই নাই। অফকোর্স মানে ডাল আমাদের যে প্রাণীজ প্রোটিনের চাইতে অনেক সেফ, কারণ প্রাণীজ প্রোটিনে আপনি কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছে, খাওয়ার ফলে সেগুলা আসলে খাদ্য থাকছে না অখাদ্য হয়ে যাচ্ছে, সেটা আমরা এখন পর্যন্ত এটা বিশাল ব্যাপার। কিন্তু প্রাণীজ প্রোটিন আমাদের পালসের মধ্যে ডাল প্রোটিনে এখন পর্যন্ত সেটা হয়নি। আমি আরেকটা কথা বলে নিই যে আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে আমরা এখন মুগ ডাল ভাজা খাচ্ছি, কিন্তু আমরা বিশ্বের অনেক জায়গাতেই ইভেন আমাদের মধ্যেও আছে, আমরা ছোলা যেরকম ওর ছিলকা সহ খাচ্ছি, তাই না? ছোলার বুট ভাজা, তারপরে বুট ভাজা ছিলকা সহ, এবং বুটের যে বিভিন্ন রকমের ভুনা করে খাচ্ছি নানান ভাবে, মানে এখন রোজার মধ্যে আরো বেশি খাচ্ছি। তো এইটা তো মসুরেও খাচ্ছে অনেক দেশে, কিন্তু মসুরেও পুরোটা খাচ্ছে, আর মুগ ডালেও খাচ্ছে, এমনি বিনসের ভিতরে অন্যান্য ডালের মধ্যেও কিন্তু এরকম ছিলকা, এবং তার ভিতরে কিন্তু নিউট্রিয়েন্ট কন্টেন্ট অনেক বেশি থাকতেছে, বিশেষ করে ফাইবার বেশি থাকার কারণে আমাদের পরিপাক ক্রিয়া এবং অন্যান্য এর ভিতরে আমাদের ফলে খাদ্যাভ্যাসে সেই যদি পরিমাণটা আসে, আমরা 65 কত পার্সেন্ট বললেন আনিস, রিকভারি হলো 65% না, তো 35% ফেলে দিই না, অবশ্য অন্য জায়গায় যায় সেগুলো একেবারে, কিন্তু 65% ওটা যদি মানে খাদ্যাভ্যাসের ভিতরে পরিবর্তন এনে যদি ছিলকা সহ খাওয়ার অভ্যাসটাও আস্তে আস্তে করা যায়, তাহলে কিন্তু ডালও পাচ্ছি, আমি ফাইবারও পাচ্ছি, এবং ওর ভিতরে আরো কিছু নিউট্রিয়েন্ট থাকবে সেটাও পাচ্ছি। আমার যে রিকভারি মানে টোটাল ইয়েটা সেটা ইনটেকটাও বাড়তেছে, এবং প্রসেসিংও তো নষ্ট হয় কিছু, সেটাও আমার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমার মনে আছে আমি ছোটবেলায় যখন পিএইচডি করতে গেছিলাম চেকোস্লোভাকিয়াতে, ওইখানে আমাদের সপ্তাহে একদিন খাওয়া দিত হোস্টেলে এই আস্ত ছোলা সিদ্ধ, তার সাথে একটা ডিমের অমলেট টমলেট দিয়ে দিল, খাচ্ছে মানুষ, এবং আপনি মিডল ইস্টের অনেক দেশেই আস্ত ছোলা খাচ্ছে, তো সেগুলো একটা গুরুত্বপূর্ণ। তবে আমি ডালের মোট গবেষণার ভিতরে আমি মনে করি যে বৈচিত্র্য আনা দরকার। বৈচিত্র্য আনলেই আমাদের যে একদিকে যে
ট্র্যাডিশনাল আমাদের রিসার্চ আছে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, এবং সেটার থেকে যে সেটা বিভিন্ন করার, কিন্তু সেই সাথে অন্যত্র নিয়ে যেতে পারি কিনা, আমাদের এক্সিস্টিং ক্রপিং সিস্টেমের মধ্যে কি করে খাপ খাইতে পারি, যেখানে ডাল উৎপাদন হয় না সেই সমস্ত জায়গা হতে পারে কিনা, এবং যে বিকল্প ডাল যেগুলো আপনাদের ফাবা বিন বা কিডনি বিন, এগুলো আমাদের দেশে চেষ্টা করা যাবে কিনা। আমাদের ফাবা বিন এগুলো তো মানে আমার মনে হয় হতেই পারে, সম্ভব হতে পারে। আমি আপাতত এখানে বলে শেষ করছি, শেষে গিয়ে হয়তো আর একটা ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, বিশ্বক ফাউন্ডেশনের মাননীয় সভাপতি। আমরা আমাদের আলোচনা শুনছিলেন সুপ্রিম সিলের সম্মানিত চেয়ারম্যান জনাব কৃষিবিদ মোহাম্মদ মাসুম। উনি ইতিমধ্যে টেক্সট করেছেন আমাদেরকে যে উনি অনুপ্রাণিত হয়েছেন এবং উনি বলছেন ডিডিসি কিছু বীজ উৎপাদন করে এবং এই বীজগুলো উৎপাদন করবেন বলে উনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা দেখছিলাম বিশ্বক ফাউন্ডেশন আয়োজিত নিয়মিত কৃষি সংলাপ, যেটি প্রত্যেক দিন বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত সরাসরি লাইভ অনুষ্ঠানে আমরা সবার ক্ষেত্রে করে থাকি। এবার এই পর্যায়ে আমরা আমাদের যে সকল অতিথি আছেন তাদের কাছে আবারও একটু ঘুরে আসবো এবং তাদেরকে খুব স্বল্প সময় আমরা শুরুতেই দিতে চাই পরিচালক ডক্টর মোফাজ্জল হোসেন। আপনার জন্য 1 মিনিট নির্ধারিত। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, আমরা শুনতে পাচ্ছি। আপনার সময় 1 মিনিট, আমাদের হাতে সময় খুবই স্বল্প, আমরা শেষ করবো। শুনছে না মনে হয়। আপনি শুনছেন আমাদের? হ্যালো, কি আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি। জি জি হ্যালো, জি, আমরা শুনছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের এখন যেটা দরকার, আমি একজন গবেষক হিসেবে বলবো, আমি যদিও পালস ব্রিডার না, আমি আসলে রাইস ব্রিডার মূলত, তারপরে আমি বলবো যেটা আমাদের এখন যদি ডাল ফসলের উৎপাদন বাড়াইতে হয়, এখন প্রথমেই আমাদের একটা ঠিক করতে হবে যে ক্রপিং প্যাটার্ন, যেটা আমরা ডিএই একটা মূল ভূমিকা রাখতে পারে। আমাদের বাংলাদেশ কন্ডিশনের কথা বলছি, এখানে একটা ভালো রোল প্লে করতে হবে। আরেকটা হলো আমাদের ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বের করতে হবে ডাল ফসলের। এইটি কিন্তু নাই, আমাদের বাংলাদেশেও নাই, অন্যান্য দেশেও নাই। যদিও অস্ট্রেলিয়াতে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু শোনা যায়, সেইগুলি কিন্তু এখনো মানে আমাদের কাছে কিন্তু ওইরকম কিছু মানে বাস্তবে কিছু আসে নাই। সেইটি দরকার, সেই জায়গায় যদি আমরা দৌড় দিতে পারি, বিশেষ করে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিন ক্লোনিং করে আমরা ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ডেভেলপ করতে পারি, সেইটা একটা মাইল ফলক হবে। তো এইটি আমি আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনি ডিজিজ রেজিস্ট্যান্ট জাতের কথা বলেছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে হোক, যেভাবে হোক, বাংলাদেশ চাহিদার যে অবস্থা, সেই অবস্থা করবার জন্য অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো পদ্ধতিতে নতুন নতুন জাত উদ্ভাবন করবে এবং সেগুলো অবশ্যই রোগ বালাই মুক্ত হবে এবং কৃষকের কাছে জনপ্রিয়। আমরা এবার যেতে চাই ডক্টর আনিসুর রহমান। আপনি ভ্যালু চেইন এবং এগ্রি বিজনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনার কাছে আমরা খুব সংক্ষেপে জানতে চাই যদি কোনো কিছু বলার। জি, আমি যদি সেইভাবে শেষের দিকের কথায় আসি, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ভ্যালু চেইনের যে অ্যাক্টরগুলো রয়েছে, অ্যাক্টরগুলোর ক্যাপাসিটি বিল্ড করাটা খুব জরুরি হয়ে পড়েছে। প্রোডাক্টিভিটি ইনক্রিজ বোথ ইন ফিল্ড অ্যান্ড বোথ ইন মিল, এই প্রোডাক্টিভিটি ইনক্রিজ করাগুলো দরকার। এবং আমাদের যারা কৃষক রয়েছেন তারা তো খুব কি বলে যে আন্ডারওয়েতে মুগ ডাল চাষ করে থাকেন, এমনিতেই তারা বেশি লাভবান হতে পারছেন না। তারপরে আবার লোকাল ট্রেডার্স, লোকাল ফরিয়াদের কোনো তারা ঠিক মতো মানে দামও পাচ্ছেন না। এই ক্ষেত্রে যদি আমরা আমাদের কৃষকগুলাকে প্রসেসর এবং ডাল মিল যারা রয়েছেন তাদের সঙ্গে যদি সরাসরি লিঙ্কটা করে দিতে পারি, মার্কেট লিঙ্কের একটা ইনিশিয়েটিভ হিসেবে, দ্যাট উড বি ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ ফার্মার। আরেকটা জিনিস রয়েছে, আমাদের দেশের ফার্মাররা কিন্তু আসলে ওদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসই নেই। তো আমাদের যে অ্যাক্সেসটুকু তারা ব্যবহার করে তারা এগ্রিকালচারাল কমোডিটি প্রোডাকশনে যেতে পারবে, তো সেই জায়গাটাতে নাই। আমাদের যদি সেই জায়গাটাতে একটু নজর দিতে পারি আমাদের জন্য একটু ভালো। আরেকটা কথা আমি ডক্টর জমল স্যারের সাথে একটু অ্যাড করতে চাই, যেটা যে আমাদেরকে স্পেস খুঁজে বের করতে হবে যে আর কোন কোন জায়গাগুলোতে আমরা ডাল জাতীয় ফসলের চাষাবাদগুলো করতে পারি। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে গিয়েছে। এটা আমরা ধানের জমি অবশ্যই পাবো না, আমরা আমের জমি অবশ্যই পাবো না, আমরা গমের জমি অবশ্যই পাবো না।
আমাদেরকে এমন কিছু জায়গা তৈরি করতে হবে, যেমন চর এলাকা আমরা করতে পারি। আমাদের প্রচুর চর এলাকা ফাঁকা রয়েছে। আমাদের রংপুরের দিকে, সিলেটের দিকে প্রচুর আনইউটিলাইজ জমি পড়ে থাকে আমন ধানের পরে। সেই জায়গাগুলোকে আমরা কাল্টিভেশনের আওতায় নিয়ে আসতে পারি। এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে কৃষকরা অনেক উপকৃত হবে এবং ডাল চাষের পরিমাণটা বাড়বে এবং ডাল চাষের উৎপাদনটাও বাড়বে। আমাদের বিদেশ নির্ভরতা অনেকখানি কমে যাবে বলে আমি ধারণা করি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই বিএসএফ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি আসলে থ্যাংক ইউ সো মাচ আরেকবার আমাকে বলতে দেওয়ার জন্য। আজকে সারাদিনের আলোচনাটা, এই ঘন্টাব্যাপী আলোচনাটা আসলে আপনার পরিচালনায় খুবই সুন্দর আলোচনা হয়েছে, এবং বিশেষ করে আমাদের আনোয়ার ফারুক সাহেব থেকে আরম্ভ করে আমাদের মির্জা অপু এবং আনিসুর রহমান দুজনেই খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন। এর ভিতরে একটা জিনিস আমি আবারও বলতেছি, ওনাদের আলোচনা থেকে যেটা বের হয়ে আসছে সেটা হলো যে আমাদের বর্তমানের যে ডালের যে উৎপাদন হয় সেটার সাথে আমাদের যে ডালের যে চাহিদা আছে সেটার ভিতরে বিরাট ঘাটতি রয়ে গেছে, এবং দেশীয় উৎপাদনের মাধ্যমে ঘাটতি হয়তো একেবারে পূরণ করা সম্ভব হবে না বর্তমানে আমাদের কৃষি ব্যবস্থার কারণেই, কিন্তু এটা অনেকাংশে কমানো সম্ভব। দ্বিতীয়, যদি আমরা সাইফুল আজম সাহেব ডাল ভিত্তিক শস্য বিন্যাস, যেটা একটু আগে অপু সাহেব বলেছেন, আমিও বলেছি, এবং জাতগুলোকে তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, কিন্তু তার একটা সমস্যা রয়েছে যে নেচারে যে ডাইভার্সিটি আছে সেগুলা অপু বলেছেন, মির্জা সাহেব বলেছেন যে সেটার অনেকটা অভাব রয়েছে। চেষ্টা যে হচ্ছে না তা নয়, এটার অভাব রয়েছে, কিন্তু আশা করতেছি যে ওনাদের নিউক্লিয়ার টেকনিক হোক বা অন্য টেকনিক হোক বা হাইব্রিড জাত বের করে হোক, এই উৎপাদনশীলতা বাড়বে, এবং উৎপাদনশীলতা বাড়ার সাথে সাথে যে ভালো ভালো জাত ওনারা বলছেন সেই জাতগুলো যাতে কমার্শিয়ালাইজ হয়, সেগুলো কৃষকের কাছে যাতে পৌঁছায়, সেগুলোর আসলে ব্যবস্থা নেওয়া দরকার। না হলে শুধু শুধু যদি গবেষণা করলাম, ভালো জাত হলো হলো, সেটা নিয়ে আমাদের বসে থাকা হবে না। যে কয়েকটা গেল, ওই কয়েকটা নিয়েই আমরা শুধু গর্ববোধ করতেছি সেটাও নয়। আমি ডিজিবি নাকে অনুরোধ করতেছি যে আপনাদের প্রোঅ্যাক্টিভলি এই সমস্ত জাতগুলোকে কমার্শিয়ালাইজ করার চেষ্টা করা দরকার, যাতে করে এরা পৌঁছায়। তার জন্য প্রাইভেট বা পার্টি বা অন্যদের সঙ্গে ইভেন যে আপনার এখন 4% হারে ঋণ দেয়, তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে ডাল তেলের জন্য। এই সমস্ত জায়গাতে আমাদের বলেই দিতে পারি যে ওই ঋণ দিতে গেলে তোমাকে নতুন জাতের আবাদ করতে হবে, নতুন ব্যবস্থাপনায় করতে হবে। সেই সমস্ত এই জায়গাগুলা আমাদের করা সম্ভব হয়ে গেছে, এবং এক্সপোর্ট করা হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই জায়গাটায় আমার একটু কিছুটা আছে। দেশের মানুষই যদি ডাল খেতে না পারলে আমি এক্সপোর্ট করে ডলার এনে খেলাম, আমি মনেই করি যে আপনি ডাল ভেজে বিক্রি করেন তাতে কোনো অসুবিধা নাই, চানাচুর করে বিক্রি করেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে এক্সপোর্ট করে দিয়ে আমার এমনিই ঘাটতি, তারপরে আরো বের করে দিয়ে আপনি আরো আমাদেরকে আরো ঘাটতি করবেন, এবং তারপরে কানাডা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে ডলার খরচ করে, তখন কিন্তু সেই ডলারটা সরকারকে খরচ করতে, আর ওইটা এই জায়গাগুলোতে একটু পলিসি রিলেটেড ইস্যু আছে, যে দেশে যেহেতু ঘাটতি আছে তখন আমরা এক্সপোর্ট করবো, আমাদের ওইগুলোতে দেশের মানুষকে খাওয়াতে পারি। এবং আমি সর্বশেষে বলতে চাই যে আমাদের নন ট্র্যাডিশনাল যে সমস্ত এরিয়াগুলো আছে, ভ্যারাইটি জাত এবং উৎপাদন ব্যবস্থাপনা এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোর বৃদ্ধির সাথে সাথে নন ট্র্যাডিশনাল এরিয়াগুলোকে চিহ্নিত করে সে সমস্ত জায়গাতেও এবং বোথ ভ্যারাইটি এবং ম্যানেজমেন্ট টেকনিক এগুলো বের করে আমাদের ডালের আবাদ বাড়ানো দরকার। তো আমি এবং নন ট্র্যাডিশনাল যে বিনস আছে, কিডনি বিনস এবং হাওয়া বিন, আমি দুটারই খুবই ভক্ত, কারণ হলো যে দুটারই আসলে উৎপাদন বেশি হতে পারে, এবং এগুলো যদি করা যেতে আবাদ করলে পারে আমাদের দেশের চাহিদা আরো বৃদ্ধি পায়। আমি বিএসএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের চারজনকেই, আনোয়ার ফারুক সাহেব ছিলেন 5 জনকেই, এবং যারা আজকে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছেন, আসফ ভাই ছিলেন, আলম সাহেব ছিলেন, আমি যাদেরকে চিনি আর কি, রফিউল আজম খান সাহেব, তারপরে সুরজিৎ, গপু, এরা অনেকেই ছিলেন, তো এবং শাহিন
সেদিন আমাদেরকে খুব সুন্দর একটা প্রোগ্রাম দিয়েছে। এদের সবাইকে আমাদের ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকবেন, প্রতিদিন 5টার সময় আমরা থাকার চেষ্টা করতেছি। হয়তো ঈদের দিনে আমরা ভাগ যাবো, এবং কালকে এটার কারণে কি হবে, যদিও আমাদের একজন গণ্যমান্য ব্যক্তি আসার কথা কালকে, আমাদের প্রফেসর শামসুল আলম এবং জীবন কৃষ্ণ বিশ্বাস ধান গবেষণার ডিজি তাদের আসার কথা। যদি সব আবহাওয়া এবং এগুলা ঠিক থাকে তাহলে আমরা নিয়মিত 5টার সময় আবার আসবো। আপনাদেরকে ধন্যবাদ। জি হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা কথা বলছিলাম ডাল নিয়ে, বাংলাদেশে ডালের উৎপাদন, চাহিদা, যোগান, রপ্তানি, আমদানি সবকিছু মিলে। ইভেন আমরা নতুন নতুন জাতের কথা বলছি, রোগ প্রতিরোধী জাতের কথা বলেছি, বালাই প্রতিরোধী, পোকা প্রতিরোধী পেস্ট প্রতিরোধী জাতের কথা বলেছি। এবং আমরা আশা করছি আজকের এই আলোচনায় কিছু বিষয় তুলে এসেছে যেগুলো সরকারের দৃষ্টিগোচর হবে, এবং অবশ্যই সরকার এই আলোচনার উপর ভিত্তি করে নতুন কোনো পদক্ষেপ নেবে। দেখা হবে আগামীকালকে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ।